আজকে খুব চমৎকার একটি গল্প রয়েছে এবং খুব বিখ্যাত একজন লেখকের, তার নাম হচ্ছে পরশুরাম। পরশুরামের লেখা গল্প মহেশের মহাযাত্রা। পরশুরাম তার ছদ্মনাম, আসল নাম রাজশেখর বসু। পরশুরাম নামে তিনি লিখতেন এবং প্রথম সারির একজন সাহিত্যিক, বাংলা সাহিত্যের প্রথম সারির একজন লেখক। ভীষণ বিখ্যাত, প্রচুর জনপ্রিয় ছিলেন তিনি সে সময়। যদিও তিনি বেশি দিন লিখে যেতে পারেনি, কিন্তু তার যে কটা লেখা আছে, যারা ভূষণ্ডের মাঠ হয়তো অনেকেই পড়েছেন, পরশুরামের খুব নাম করা একটি লেখা গল্প কাহিনী। তো যাই হোক, আমরা এখন শুনবো পরশুরামের লেখা কাহিনী মহেশের মহাযাত্রা পড়ে শোনাচ্ছে সেতু। আর আমি শারমিন সঙ্গে আছি। আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221। কেদার চাটুর্য মশাই বললেন, আজকাল তোমরা সামান্য একটু বিদ্যে শিখে নাস্তিক হয়ে গেছো, কিছুই মানতে চাও না। যখন আরো একটু শিখবে তখন বুঝবে যে আত্মা আছেন, ভূত পেট নিয়ে এরাও আছেন, ব্রহ্মদত্তি কন্ধ কাটা এনারাও রয়েছেন। বংশলোচন বাবুর বৈঠকখানায় গল্প চলছে। তার শালা নগেন বলল, আচ্ছা বিনোদ দা, আপনি ভূত বিশ্বাস করেন? বিনোদ বাবু বললেন, যখন প্রত্যক্ষ দেখব তখন বিশ্বাস করব, তার আগে হ্যাঁ না কিছুই বলতে পারি না। চাটুর্য বললেন, এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি করো? বলি, তুমি তোমার প্রপিতামহকে দেখেছো? ম্যাকডোনাল্ড, চার্চিল আর বালডুইনকে দেখেছো? তবে তাদের কথা নিয়ে অত মাতামাতি কেন করো? আচ্ছা আচ্ছা, আর মানছি চাটুর্য মশাই, আত্মবাক্য মানতে হয়। আরে প্রত্যক্ষ করা কি যার তার কথা? শ্রী ভগবান কখনো কখনো তার ভক্তদের বলেন, দিব্যং দদামিতে চক্ষু। সেই দিব্য দৃষ্টি পেলে তবে তো সব দেখতে পাওয়া যায় নাকি? নগেন জিজ্ঞাসা করল, আপনি দেখতে পেয়েছেন চাটুর্য মশাই? জ্যাঠামি করিস না। এই কলকাতা শহরে রাস্তায় যারা চলাফেরা করে, কেউ কেরানি, কেউ দোকানি, কেউ মজুর, কেউ আরো কত কিছু, তোমরা ভাবো সবাই বুঝি মানুষ, তা মোটেই না। তাদের ভেতর সর্বদাই 2-10টা ভূত পাওয়া যায়। তবে চিনতে পারা দুষ্কর। এইরকম ভূতের পাল্লায় পড়েছিলেন মহেশ মিত্তির। কে তিনি জানো না? আমাদের মজিলপুরের চরণ ঘোষের মামা শালা। এককালে তিনি কিছুই মানতেন না, কিন্তু শেষ দশায় তাকেও স্বীকার করতে হয়েছিল। সকলে এক বাক্যে বললেন, কি হয়েছিল বলুন না চাটুর্য মশাই। চাটুর্য মশাই হুকাটি হাতে তুলে বলতে আরম্ভ করলেন। 30-40 বছর আগেকার কথা। মহেশ মিত্তির তখন শ্যামবাজারের শিবচন্দ্র কলেজে প্রফেসরি করতেন, অঙ্কের প্রফেসর। অসাধারণ বিদ্যে, কিন্তু প্রচন্ড নাস্তিক। ভগবান, আত্মা, পরলোক কিছুই মানতেন না। এমনকি স্ত্রী মারা গেলে আর বিবাহ পর্যন্ত করেননি। খাবারের বিচার ছিল না। বলতেন, শুয়োর না খেলে হিন্দুর উন্নতি আশা নেই, ওটা বাদ দিয়ে কোনো জাত বড় হতে পারেনি। মহেশের চাল চলনের জন্য আত্মীয় স্বজন তাকে একঘরে করেছিল, কিন্তু যতই অনাচার করুন, তার স্বভাবটা ছিল অকপট। পারতপক্ষে মিথ্যা কথা বলতেন না। তার পরম বন্ধু ছিলেন হরিনাথ কুণ্ডু। তিনিও ওই কলেজের প্রফেসর, ফিলোসফি পড়াতেন। কিন্তু বন্ধু হলে কি হয়, দুজনে হরদম ঝগড়া হতো। কারণ হরিনাথ আর কিছু মানুন না মানুন ভূত মানতেন। তাছাড়া মহেশবাবু অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ, কেউ তাকে হাসতে দেখেনি। আর হরিনাথ ছিলেন আমুদে লোক, কথায় কথায় ঠাট্টা করে বন্ধুকে উদ্ব্যস্ত করতেন। তবু মোটের উপর তাদের পরস্পরের প্রতি খুব একটা টান ছিল। তখন রাজনীতি চর্চার এত রেওয়াজ ছিল না, আর ভদ্রলোকের ছেলের অন্য চিন্তা এমন চমৎকার হয়নি। 2-1টা পাশ করতে পারলে যেমন তেমন চাকরি জুটে যেত। লোকের তাই উঁচু দরের বিষয়ে আলোচনা করবার সময় ছিল। ছোকরারা চিন্তা করত, বউ ভালোবাসে কি বাসে না। যাদের সে সন্দেহ মিটে গেছে তারা মাথা ঘামাতো, ভগবান আছেন কি নেই। একদিন কলেজে কাজ ছিল না। অধ্যাপকেরা সকলে মিলে গল্প করছিলেন। গল্পের আরম্ভ জানিয়েই হোক, মহেশ আর হরিনাথ কথাটা টেনে নিয়ে ভূত আর ভগবানে হাজির করতেন, কারণ এই নিয়ে তর্ক করাই তাদের অভ্যাস। এদিনও তাই হয়েছে। আলোচনা শুরু হয় ঝি চাকরের মাইনে নিয়ে। কলেজের পণ্ডিত দীনবন্ধু মশাই দুঃখ করছিলেন,
ছোট লোকের এত লোভ বেড়ে গেছে যে আর পেরে ওঠা যায় না। মহেশবাবু বললেন, লোভ সকলেরই বেড়েছে, আর বাড়াই উচিত, নইলে মনুষ্যত্বের বিকাশ হবে কিসে? পণ্ডিত মশাই উত্তর দিলেন, লোভে পাওয়া পাপে মৃত্যু। মহেশবাবু পাল্টা জবাব দিলেন, লোভ ত্যাগ করলেও মৃত্যুকে ঠেকানো যায় না। তর্কটা তেমন জুৎসই হচ্ছে না দেখে হরিনাথ বাবু একটু উস্কে দেওয়ার জন্য বললেন, আমাদের মতন লোকের লোভ হওয়া উচিত মৃত্যুর পর। মাইনে তো পাই বটে 250, তাতে ইহকালের কটা সখী বা মিটবে বলুন? তাই তো পরকালের আশায় বসে আছি, আত্মাটা যদি স্বর্গে গিয়ে একটু ফুর্তি করতে পারে। দীনবন্ধু পণ্ডিত বললেন, কে বললে তুমি স্বর্গে যাবে? আর স্বর্গে তুমি জানোই বা কি? সমস্তই জানি পণ্ডিত মশাই, আসা জায়গা না গরম না ঠান্ডা, মন্দাকিনী কুলুকুলু বইছে, তার ধারে ধারে পরিজাতের ঝোপ, সবুজ মাঠের মধ্যিখানে কল্পতরু গাছে আঙুর, বেদানা, আম, রসগোল্লা, কাটলেট সব রকম ফলে আছে, ছেড়ো আর খাও। জনকতক ছোকরা দেবদূত গোলাপি উড়ুড়ি গায়ে দিয়ে সুধার বোতল সাজিয়ে বসে রয়েছে, চাইলেই ফটাফট খুলে দেবে। ওই হোথা কুঞ্জ বনে ঝাঁকে ঝাঁকে অপসরা ঘুরে বেড়াচ্ছে, দুদণ্ড রসালাপ করো, কেউ কিচ্ছু বলবে না। যত খুশি নাচ দেখো, গান শোনো, আর কালোয়াতি চাও তো নারদ মুনির আস্তানায় যাও। মহেশবাবু বললেন, সমস্ত গাজা, পরলোকে আত্মা ভূত ভগবান কিছুই নেই, ক্ষমতা থাকে প্রমাণ করো। তর্ক জমে উঠল। প্রফেসররা কেউ এক পক্ষে কেউ অপর পক্ষে দাঁড়ালেন। পণ্ডিত মশাই দারুণ অবজ্ঞায় ঠোঁট উল্টে বসে রইলেন। বৃদ্ধ প্রিন্সিপাল যদু সান্ডেল রফা করে বললেন, ভূতের তেমন তো দরকার দেখি না, কিন্তু আত্মা আর ভগবান বাদ দিলে তো চলে না। মহেশ মিত্তির বললেন, কেউ নেই, আমি 10 মিনিটের মধ্যে প্রমাণ করে দিচ্ছি। হরিনাথ কুণ্ডু মহা উৎসাহে বন্ধুর পিঠ চাপড়ে বললেন, লেগে যাও। তারপর মহেশবাবু ফুল স্কাপ কাগজ আর পেন্সিল নিয়ে একটি বিরাট অঙ্ক কষতে লেগে গেলেন। ঈশ্বর, আত্মা আর ভূত, এই 3 রাশি নিয়ে অতি জটিল অঙ্ক। তার গতি বোঝা কার সাধ্য? বিস্তর যোগ বিয়োগ গুণ ভাগ করে হাতির সুরের মতো বড় বড় চিহ্ন টেনে অবশেষে সমাধান করলেন। ঈশ্বর ইকুয়াল টু 0, আত্মা ইকুয়াল টু ভূত ইকুয়াল টু 0। দীনবন্ধু বললেন, বদ্ধ উন্মাদ। মহেশবাবু বললেন, উন্মাদ বললেই হয় না, এ হলো গিয়ে দোস্তুর মতো ইন্ট্রিক্যাল ক্যালকুলাস। সাধ্য থাকে তো আমার অঙ্কের ভুল বার করুন। হরিনাথ বললেন, অঙ্ক টঙ্ক আমার আসে না। দীনবন্ধু মশাই যদি ভগবান দেখাবার ভাগ নেন, তো আমি মহেশকে ভূত দেখাতে পারি। দীনবন্ধু বললেন, আমার বইয়েই গেছে। মহেশবাবু বললেন, বেশ তো হরি না, তুমি ভূত দেখাও না, একটা প্রমাণ পেলে সমস্ত মেনে নিতে আমি রাজি আছি। হরিনাথ বাবু বললেন, এই কথা, আচ্ছা আসছে সপ্তাহে শিব চতুর্দশী পড়ছে, সেদিন তুমি আমার সঙ্গে রাত 12টায় মানিকতলায় নতুন খালের ধারে চলো, স্পষ্ট ভূত দেখিয়ে দেবো। কিন্তু যদি কোনো বিপদ ঘটে তো আমাকে দুষতে পারবে না হে বাপু। যদি দেখাতে না পারো আমার নাক কেটে দিও, আর যদি দেখাতে পারি তো তোমার নাক কেটে দেবো। প্রিন্সিপাল যদু সান্ডেল বললেন, কাটাকাটির দরকার কি, সত্যের নির্ণয় হলেই হলো। শিব চতুর্দশীর রাত্রে মহেশ মিত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন। জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল। রাস্তায় আলো নেই, দুধারে বাবলা গাছে আরো অন্ধকার, সমস্ত নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে পেঁচার ডাক শোনা যাচ্ছে। হোঁচট খেতে খেতে দুজনে নতুন খালের ধারে পৌঁছলেন। বছর 2 আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল, এখনো তার গোটাকত খুঁটি দাঁড়িয়ে রয়েছে। মহেশ মিত্তির অবিশ্বাসী সাহসী লোক, কিন্তু তারও গা ছমছম করতে লাগলো। হরিনাথ সারা রাস্তায় কেবল ভূতের কথাই বলেছেন, তারা দেখতে কেমন, মেজাজ কেমন, কি খায় কি পড়ে। দেবতারা হচ্ছেন উদার প্রকৃতির দিলদরিয়া, কেউ তাদের না মানলেও বড় একটা কেয়ার করেন না, কিন্তু অপদেবতারা পদবিতে খাটো বলে তাদের অসম্মানবোধ বড়ই উগ্র। না মানলে ঘাড় ধরে তাদের প্রাপ্য মর্যাদা আদায় করে নেন। এই সব কথা। হঠাৎ একটা তীব্র আওয়াজ শোনা গেল।
যেন কোনো অশরীরী বেড়াল তার পলাতকা প্রণয়িনীকে আকুল আহ্বান জানাচ্ছে। একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা রোগা কুচকুচে কালো মূর্তি দু হাত তুলে সামনে দাঁড়িয়ে আছে। তার পেছনে একটু দূরে ওই রকম আরো দুটো। হরিনাথ বাবু থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, রাম রাম সীতারাম। ও মহেশ, দেখছো কি? তুমিও বলো না। আর একটু হলেই মহেশবাবু রাম নাম উচ্চারণ করেই ফেলতেন, কিন্তু তার কনসিয়েন্স বাধা দিয়ে বলল, একটু সবুর করো, যদি ঘাড় মোটকাবার লক্ষণ দেখো তখন না হয় রাম নাম করো। তারা একটা পাকুড় গাছের নিচে ছিলেন। হঠাৎ উপর থেকে খানিকটা কাদাগুলা জল মহেশের মাথায় এসে পড়ল। তখন সামনে সেই কালো মূর্তিটা নাকি সুরে বলল, মহেশ বাবু, আপনি নাকি ভূত মানেন না? এই অবস্থায় বুদ্ধিমান ব্যক্তি মাত্রই বলে থাকেন, আগে হ্যাঁ মানি ওই কি। কিন্তু মহেশ মিত্তির বেয়ারা লোক। হঠাৎ তার কেমন একটা খেয়াল হলো। ধা করে এগিয়ে এসে ভূতের কাঁধ খামচে ধরে জিজ্ঞেস করলেন, কোন ক্লাস? ভূত থতমত খেয়ে জবাব দিল, সেকেন্ড ইয়ার স্যার। রোল নম্বর কত? ভূত করুণ নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞাসা করল, বলি স্যার। হরিনাথের মুখে রাম ভিন্ন অন্য কোনো কথা নেই। পেছনের দুই ভূত অদৃশ্য হয়ে গেল। পাকুর গাছে যে ছিল সে চুপ করে নেমে এসে পালিয়ে গেল। তখন বেগতিক দেখে সামনের ভূতটি ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে সোজা দৌড় মারল। মহেশ মিত্তির হরিনাথের পিঠে একটা প্রচন্ড কিল মেরে বললেন, জোচ্চোর। হরিনাথ পাল্টা কিল মেরে বলল, আহাম্মক। নিজেদের পিঠে হাত বুলাতে বুলাতে দুই বন্ধু বাড়ি ফিরলেন। আসল ভূত যারা আশেপাশে লুকিয়েছিল তারা মনে মনে বলল, আজই রজনীতে হয়নি সময়। পরদিন কলেজে হুলস্থুল বেঁধে গেল। সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করে বললেন, অত্যন্ত শ্যামফুল কাণ্ড। দুজন নামজাদা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি। হরিনাথ, তোমার লজ্জা নেই? হরিনাথ বাবু ঘাড় চুলকে বললেন, আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল। মহেশকে রিফর্ম করবার জন্য যদি একটু ইয়ে করেই থাকি তাতে দোষটা কি? হাজার হোক আমার বন্ধু তো। মহেশবাবু গর্জন করে বললেন, কে তোমার বন্ধু? প্রিন্সিপাল বললেন, মহেশ, তুমি চুপ করো। উদ্দেশ্য যাই হোক, কলেজের ছেলেদের এর ভেতর জড়ানো একেবারেই অমার্জনীয় অপরাধ। হরিনাথ, তুমি বাড়ি যাও। তোমায় সাসপেন্ড করলুম। আর মহেশ, তোমাকেও সাবধান করে দিচ্ছি, আমার কলেজে আর ভুতুরে তর্ক তুলতে পারবে না। মহেশবাবু উত্তর দিলেন, সে প্রতিশ্রুতি দেওয়া শক্ত। সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত। তবে তোমাকেও সাসপেন্ড করলুম। অন্যান্য অধ্যাপকরা চুপ করে সমস্ত শুনছিলেন। তারা প্রিন্সিপালের হুকুম শুনে কোনো প্রতিবাদ করলেন না, কারণ সকলেই জানতেন যে তাদের কর্তার রাগ বেশি দিন থাকে না। মহেশবাবু বাসায় ফিরে এলেন। হরিনাথের উপর প্রচন্ড রাগ। হতভাগা একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চায় জুয়োচুরি দ্বারা। সে আবার ফিলোসফি পড়ায়। এমন অপ্রত্যাশিত আঘাত মহেশবাবু কখনো পাননি। মানুষের মন যখন নিদারুণ ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করবার জন্য উপায় খোঁজে। কেউ কাঁদে, কেউ তর্জনে গর্জন করে, কেউ কবিতা লিখে। একটা তুচ্ছ কোচবকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যে ঘা লেগেছিল তাই প্রকাশ করবার জন্য তিনি হঠাৎ দুছত্র শ্লোক রচনা করে ফেললেন। মা নিষাদ প্রতিষ্ঠান তম ইত্যাদি। তারপর সাতকাণ্ড রামায়ণ লিখে তার ভাবের বোঝা নামাতে পেরেছিলেন। আমাদের মহেশ মিত্রের চিরকাল নীরস অঙ্কশাস্ত্রের চর্চা করে এসেছেন। কাব্যের কিছুই তিনি জানতেন না, কিন্তু আজ তারও মনে সহসা একটা কবিতার অঙ্কুর গজগজ করতে লাগলো। তিনি আর বেগ সামলাতে পারলেন না। কলেজের পোশাক না ছেড়েই বড় একখানা আলজেব্রা খুলে তার প্রথম পাতায় লিখলেন, হরিনাথ কুঞ্জু খাই তার মুন্ডু। কবিতাটি লিখে বারবার ডাইনে বায়ে ঘাড় বেঁকিয়ে দেখে আদি কবি বাল্মীকির মতন ভাবলেন, উত্তম হয়েছে। কিন্তু একটা খটকা লাগলো। কুণ্ডুর সঙ্গে মুঞ্জুর মিল আবহমান কাল থেকে চলে আসছে। এতে মহেশের কৃতিত্ব কোথায়? কালিদাসী হন আর রবীন্দ্রনাথই হন, কুণ্ডুর সঙ্গে মুঞ্জু মেলাতেই হবে। এই হলো প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম। মহেশ একটু ভেবে ফের লিখলেন,
কুঞ্জু হরিনাথ মুন্ডুকুরি পাত। হ্যাঁ, এইবারই মৌলিক রচনা বলা যেতে পারে। মহেশের মনটা একটু শান্ত হলো। কিন্তু কাব্য সরস্বতী যদি একবার কাঁধে ভর করেন তবে সহজে নামতে চান না। মহেশবাবু লিখতে লাগলেন, হরিনাথ ওরে হবি তুই মোরে, নরকের পোকা অতিশয় বোকা। নরকই নেই, তার আবার পোকা। বন্ধুরা, কুয়াশায় প্রথম ঘন্টায় শুনছেন পরশুরামের লেখা মহেশের মহাযাত্রা। এই গল্পটি পড়ে শোনাচ্ছে সেতু। গল্পের বাকি অংশটুকু শুনবো ছোট্ট একটা বিরতি নিয়ে। তারপর এখন জানিয়ে দিচ্ছি, এয়ারটেল দিচ্ছে বন্ধ কানেকশন 0.5 পয়সা প্রতি সেকেন্ড রেট এয়ারটেলে, আর অন্য অপারেটরে থাকছে 1 পয়সা প্রতি সেকেন্ড রেট। তাছাড়াও পাচ্ছেন ফ্রি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। অফারটি পেতে ডায়াল করুন *222*2#। তাহলে দেরি না করে অন করুন আপনার বন্ধ এয়ারটেল কানেকশন আর কথা বলুন 0.5 পয়সা প্রতি সেকেন্ড রেটে। সঙ্গেই থাকবেন, ফিরছি ছোট্ট একটা বিরতি নিয়ে। কাকেও রেহাই দেবেন না তিনি। তারপর তার কবিতার শেষের 4 লাইন কেটে দিয়ে ফের লিখলেন, ওরে হরিনাথ তোরে করি পাত, পিঠে মারি চর। এমন সময় মহেশের চাকরটা এসে বলল, বাবু চা হবে কি দিয়ে? দুধ তো ছিঁড়ে গেছে। মহেশবাবু অন্য মনস্ক হয়ে বললেন, সেলাই করে রে। পিঠে মারি চর, মুখে গুজি খড়, জেলে দেশ লাই, আগুন লাগাই। কিন্তু আবার এক আপত্তি, হরিনাথকে পুড়িয়ে ফেললে জগতের কোনো লাভ হবে না, অনর্থক খানিকটা জান্ত পদার্থ বরবাদ হবে। বরং তার চাইতে হরিনাথ ওরে পোড়াবো না তোরে, নিয়ে যাব ধাপা, দেব মাটি চাপা, সার হয়ে যাবি ঢেঁড়স ফলাবি। মহেশবাবু আরো লাইন 4 রচনা করেছিলেন, তা আমার আর মনে নেই। কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ায় তার হৃদয়টা বেশ হালকা হলো। তিনি কাপড় চোপড় ছেড়ে ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়লেন। 3 দিন যেতে না যেতে প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন। তারা আবার নিজের নিজের কাজে বহাল হলেন, কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল। সহকর্মীরা মিলনের চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। হরিনাথ বরং একটা সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু মহেশ একেবারে পাথরের মতন শক্ত হয়ে রইলেন। কিছুদিন পর মহেশবাবুর খেয়াল হলো, প্রেততত্ত্ব সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয়। এর অনুকূল প্রমাণ কে কি দিয়েছে তাও জানা উচিত। তিনি দেশি বিলেতি বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন, কিন্তু তাতে তার অবিশ্বাস আরো প্রবল হল। প্রত্যক্ষ প্রমাণ কিছুই নেই, কেবল আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর কি দেখেছেন। বাঘের অস্তিত্বে মহেশের সন্দেহ নেই, কারণ জন্তুর বাগানে গেলেই বাঘ দেখা যায়। ভূত যদি থাকেই তবে খাঁচাই পুরে দেখো না বাপু। তা নয় শুধু ধাপ্পাবাজি। প্রেততত্ত্ব চর্চা করে মহেশবাবু বেজায় চটে গেলেন। শেষটা এমন হলো যে ভূতের গোষ্ঠীকে গালাগাল না দিয়ে তিনি জল গ্রহণ করতেন না। পরে পরে মহেশের মাথা গরম হয়ে উঠল। রাতে ঘুম হয় না, কেবল স্বপ্ন দেখেন ভূত তাকে ভেঙাচ্ছে। এমন স্বপ্ন দেখেন বলে নিজের উপরেও তার রাগ হতে লাগলো। ডাক্তার বললেন, পড়াশোনা বন্ধ করুন, বিশেষ করে ওই ভূতুড়ে বইগুলো। যা মানেন না তা চর্চা কেন করেন? কিন্তু ওইসব বই পড়া মহেশের একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। পড়লেই রাগ হয়, আর সেই রাগেই তার সুখ। অবশেষে মহেশ মিত্তির কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন। দিন দিন শরীর ক্ষয়ে যেতে লাগলো, কিন্তু রোগটা নির্ণয় হলো না। সহকর্মীরা প্রায় এসে তার খবর নিতেন। হরিনাথ একদিন এসেছিলেন, কিন্তু মহেশ তার মুখ দর্শন করলেন না। 7-8 মাস কেটে গেল। শীতকাল, রাত 10টা। হরিনাথ বাবু শোবার উদ্যোগ করছেন। এমন সময় মহেশের চাকর এসে খবর দিল যে তার বাবু তাকে ডেকে পাঠিয়েছেন। অবস্থা বেশ খারাপ। হরিনাথ তখনই হাতিবাগানে মহেশের বাসায় ছুটলেন। মহেশের আর দেরি নেই, মৃত্যুরও ভয় নেই। বললেন, হরিনাথ, তোমায় ক্ষমা করলুম, কিন্তু ভেবো না যে আমার মত কিছু মাত্র বদলেছে। এই রইল আমার উইল। তোমাকে আমি নিযুক্ত করেছি। আমার পৈতৃক 10,000 টাকার কাগজ ইউনিভার্সিটিকে দান করছি। তার সুদ থেকে প্রত্যেক বছর একটা পুরস্কার দেওয়া হবে। যে ছাত্র ভূতের অনস্তিত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে সে ওই পুরস্কার পাবে।
আর দেখো, খবরদার শ্রাদ্ধ করো না। ফুলের মালা, চন্দন, কাঠ, ঘি এইসব দিও না, একদম বাজে খরচ। তবে হ্যাঁ, 2-4 বোতল কেরোসিন ঢালতে পারো। 1.5 সেরে গন্ধক আর 5 সের ছোড়া আনানো রয়েছে, তাও দিতে পারো। চটপট কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, চললুম তাহলে। রাত প্রায় 11:30। মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই, থাকলেও বোধহয় তারা আসতো না। বড়দিনের বন্ধ, কলেজের সহকর্মীরা প্রায় সকলেই অন্যত্র গেছেন। হরিনাথ মহা বিপদে পড়লেন। মহেশবাবুর চাকরকে বললেন পাড়ার জনকতক লোক ডেকে আনতে। অনেকক্ষণ পর 2জন মাতব্বর প্রতিবেশী এলেন। ঘরে ঢুকলেন না, দরজার সামনে দাঁড়িয়ে বললেন, চুপ করে বসে আছেন যে, বড় সৎকারের ব্যবস্থা কি করলেন? হরিনাথ বললেন, আমি একলা মানুষ, আপনাদের উপরেই তো ভরসা। ওই বেলেল্লা হতভাগার লাশ আমরা বইব? ইয়ার কি পেয়েছেন নাকি? এই কথা বলেই তারা সরে পড়লেন। হরিনাথের তখন মনে পড়ল বড় রাস্তার মোড়ে একটা মাঠ কোঠা সাইনবোর্ড দেখেছেন, বৈতরণী সমিতি, ভদ্র মহোদয় গণের দিবারাত্র সস্তায় সৎকার। চাকরকে বসিয়ে রেখে তখনই সেই সমিতির খোঁজে গেলেন। অনেক চেষ্টায় সমিতি থেকে 3 জন লোক জোগাড় হল, 15 টাকা পারিশ্রমিক, আর শীতের ওষুধ বাবদ 9 শিখি। সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ আর তার সঙ্গীরা খাট কাঁধে নিয়ে রাত 2:30টার সময় নিমতলা রওনা হলেন। অমাবস্যার রাত্রি, তার উপর আবার কুয়াশা। হরিনাথের দল কর্নওয়ালিস স্ট্রিট দিয়ে চললেন। গ্যাসের আলো মিটমিট করছে, পথে জনমানব নেই। কাঁধের বোঝা ক্রমেই ভারী বোধ হতে লাগল। হরিনাথ হাঁপিয়ে পড়লেন। বৈতরণী সমিতির সর্দার ত্রিচলন পাকরাশি বুঝিয়ে দিলেন, এমনই হয়ে থাকে, মানুষ মরে গেলে তার উপর জননী বসুন্ধার টান বাড়ে। হরিনাথ একলা নয়, তার সঙ্গীরা সকলেই সেই শীতে গলদঘর্ম হয়ে উঠল। খাট নামিয়ে খানিক জিরিয়ে আবার যাত্রা। কিন্তু মহেশ মিত্রের ভার ক্রমেই বাড়ছে, পা আর এগোয় না। পাকরাশি বললেন, ঢের বয়েছি মশাই, কিন্তু এমন জগদ্দল মরা কখনো কাঁধে করিনি। দেহটা তো শুকনো, লোহা খেতেন বুঝি? 15 টাকা হবে না মশাই, আরো 5 টাকা চাই। হরিনাথ তাতেই রাজি, কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে 2 পা গিয়ে আবার খাট নামাতে হলো। হরিনাথ ফুটপাতে এলিয়ে পড়লেন। বৈতরণী 3 জন হাঁপাতে হাঁপাতে তামাক টানতে লাগলো। উঠবার উপক্রম করছেন, এমন সময় হরিনাথের নজরে পড়ল কুয়াশার ভিতর দিয়ে একটা আবছায়া তাদের দিকে এগিয়ে আসছে। কাছে এলে দেখলেন কালো র্যাপার মুড়িত একটা লোক। লোকটি বলল, আপনারা হাঁপিয়ে পড়ছেন দেখছি, বলেন তো আমি কাঁদ দেই। হরিনাথ ভদ্রতার খাতিরে 2-1বার আপত্তি জানালেন, কিন্তু শেষটায় রাজি হলেন। লোকটি কোন জাত তা জিজ্ঞেস করলেন না, কারণ মহেশ মিত্তির ও বিষয় চিরকাল সমদর্শী। এখন তো কথাই নাই। তাছাড়া যে লোক উপযাজক হয়ে শ্মশান যাত্রা সঙ্গী হয়, সে তো বান্ধব বটেই। ত্রিলোচন পাকরাশি বললেন, কাঁধ দিতে চাও দাও, কিন্তু বলে দিলুম বকরা পাবে না তুমি। আগন্তুক বলল, বকরা চাই না। এবার হরিনাথকে কাঁধ দিতে হলো না, তার জায়গায় নতুন লোকটি দাঁড়ালো। আগের চেয়ে যাত্রাটা একটু দ্রুত হলো, কিন্তু কিছুক্ষণ পরে আর পা চলে না। ফের খাট নামিয়ে বিশ্রাম। পাকরাশি বললেন, 20 টাকার কাজ নয় বাবু, এ হলো মোষের গাড়ির বোঝা, আরো 5 টাকা লাগবে। এমন সময় আরো একজন পথিক এসে উপস্থিত, ঠিক প্রথম লোকটির মতন কালো র্যাপার গায়ে। এও খাট বইতে প্রস্তুত। হরিনাথ দ্বিরুক্তি না করে তার সাহায্য নিলেন। এবার পাকরাশি মশাই রেহাই পেলেন। খাট চলছে আরো একটু জোরে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ক্লান্তি। মহেশের ভার অসহ্য হয়ে উঠছে। তার দেহে কিছু ঢোকেনি তো। খাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগলো। কে বলে শহরে লোক স্বার্থপর? আবার একজন সহায় এসে হাজির, সেই কালো র্যাপার গায়ে। হরিনাথের ভাববার অবসর নেই, বললেন, চলো চলো। আবার যাত্রা আরো একটু জোরে, তারপর ফের খাট নামাতে হলো। এই যে চতুর্থ বাহক এসে হাজির, সেও কালো র্যাপার। এরা কি মহেশকে বইবার জন্য এই 3 প্রহর রাতে পথে বেরিয়েছে? হরিনাথের আশ্চর্য হবার শক্তিও নেই। বললেন, ওঠাও খাট, চলো জলদি।
চারজন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলছে। পেছনে হরিনাথ আর বৈতরণী সমিতির 3 জন। এবার গতি বাড়ছে, খাট হন হন করে চলছে। হরিনাথের আর তার সঙ্গীদের ছুটতে হলো। আরে অত তাড়াতাড়ি কেন, একটু আস্তে চলো। কেই বা কথা শুনে। আরে কোথায় নিয়ে যাচ্ছ? বিডন স্টেট সারিয়ে গেলে যে লোকগুলো কি শুনতে পায় না নাকি? ওরে পাকরাশি, থামাও না ওদের। কোথায় পাকরাশি? তিনি বিচক্ষণ লোক, ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদলে পালিয়েছেন। মহেশের ঘাট তখন তীর বেগে ছুটছে। হরিনাথ পাগলের মতো পিছু পিছু দৌড়াচ্ছেন। কর্নওয়ালিস স্ট্রিট, গোলদিঘি, বউবাজারের মোড় সব পার হয়ে গেল। কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ফুটে উঠছে। এই পথের কি শেষ নেই? রাস্তা কি উপরে উঠছে না নিচে নামছে? এ কি আলো না অন্ধকার? দূরেও কি দেখা যাচ্ছে? সমুদ্রের ঢেউ না চোখের ভুল? হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছেন, থামো থামো! ও কি খাটের উপর উঠে বসেছে কে? মহেশ! মহেশই তো! কি ভয়ানক! দাঁড়িয়েছে, ছুটন্ত খাটের উপর খাড়া হয়ে দাঁড়িয়েছে। পেছনে ফিরে লেকচারের ভঙ্গিতে হাত ধরে কি বলছে ও? দূর দূরান্ত থেকে মহেশের গলার আওয়াজ ভেসে এলো, হরিনাথ! ও হরিনাথ! ওহে হরিনাথ! কি কি? এই যে আমি। ও হরিনাথ! আছে, সব আছে, সব সত্যি। মহেশের খাট অগোচর হয়ে গেল। তখনও তার ক্ষীণ কণ্ঠস্বর শোনা যাচ্ছে, আছে, আছে। হরিনাথ অজ্ঞান হয়ে পড়লেন। পরদিন সকালে ওয়েলেসলি স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল বলে চালান দিল। তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করলেন। বংশলোচন বাবু জিজ্ঞাসা করলেন, গয়ায় পিণ্ডি দেওয়া হয়েছিল কি? শুধু গয়ায়? পিণ্ডি দাদন খায় পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। পিণ্ডি ছিটকে ফিরে এলো। তার মানে মহেশ পিণ্ডি নিল না, কিংবা তাকে দিতেও দিল না। আশ্চর্য! মহেশ মিত্তিরের টাকাটা? সেটা ইউনিভার্সিটিতে গচ্ছিত আছে, কিন্তু কাজে কিছুই হয়নি। ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রের সাহস নেই। এখন সেই টাকা সুদে আসলে প্রায় 25,000 টাকা হয়েছে। একবার সেনেটে প্রস্তাব উঠে সেই টাকাটা প্রত্ন বিভাগের জন্য খরচ করা হোক, কিন্তু ছাদের উপর এমন দুবদাব শব্দ শুরু হলো যে সবাই ভয় পালালেন। সেই থেকে মহেশ ফান্ডের নাম কেউ করে না।